আমাদের চ্যানেলে ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে নিচে থেকে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর হ্যাঁ, ভিডিওতে লাইক দিয়ে শেয়ার দিতে মোটেও ভুলবেন না কিন্তু। কিন্তু আমার পোড়া কপালে এই সুখ হলো কিভাবে? পিতার বাড়ি প্রতিদিনের বকাবকি, কত রকমের গালি। একদিন তো আমায় লাঠি দিয়ে খুব মেরেছিল। আমি খুব ব্যথা পেয়েছিলাম, মনে হচ্ছিল চিৎকার করে কান্না করি, কিন্তু তাও পারিনি। এমন কপাল আর কয়টা অভাগী মেয়ের হয় বলুন? আমি আপনার থেকে আর যাব না বলে আপনি আমায় যত বকা দেন দিন, তাও আমি এখানে যাব না। আমি আর বাপের বাড়ি কি ওই কপাল পোড়া জীবনে আর যাব না। আমি এখানেই থাকবো, যদি কাজের মেয়ে হয়ে থাকতে হয় তাও এখানেই থাকবো। এরই মধ্যে তোরই নড়াচড়া করে উঠল। আমি ডায়েরি বন্ধ করে আবার ডয়ারে রেখে দিয়ে তোরির পাশে এসে শুয়ে পড়লাম। মনে মনে চিন্তা করছি, তোরি তো ঠিকই বলেছে, একটা কালো মেয়ের কি থাকতে পারে না এমন স্বপ্ন, যে তার স্বামীর সাথে ঘুরতে খেতে দুষ্টুমি করতে স্বামীর ভালোবাসা পেতে ইচ্ছা তো হতেই পারে, কারণ সেও তো একজন মানুষ। আর আমি এতদিন আর তোরিকে কষ্ট দিয়েছি, নিজের উপর ঘৃণা হচ্ছে। চিন্তা করলাম আগামীকাল থেকে তোরির সব স্বপ্ন পূরণ করবো আমি নিজেই। লাগবে না আমার সুন্দরী বউ, এই কালো বউকে ভালোবাসবো শুধু এই জীবনে না, ইনশাল্লাহ বেহুশ হতে একসাথে থাকবো। তাই এখন থেকে আমার সবটুকু ভালোবাসা শুধু তোরিকে দেব। সাথের সাথে বাজি জিততে না পারলেও, তোরিকে খুশি করতে পারলেও আমি জিতবো। একজন ছেলের স্বামী কিভাবে হতে হয় আগামীকাল থেকে দেখিয়ে দেব ইনশাল্লাহ। তোরির মাথায় হাত বুলিয়ে দিয়ে তার কপালে চুমু দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম তোরই পাশে নেই। কিছুটা অবাক হলাম আজ পরে তোরে আমায় নামাজের জন্য ডাক না দেওয়াতে। এমনি তোর প্রতিদিন ভোরে আমাকে ডাক দেয় নামাজের জন্য। অনেকক্ষণ বিছানার উপরে বসে রইলাম, কিন্তু তোরই কোনো খোঁজ খবর নেই। আর এমনি দিন এতক্ষণ কয়েকবার রুমে এসে খোঁজ নেয় আমি জেগেছি কিনা দেখতে। আমি ফ্রেশ হয়ে রান্নাঘরে গিয়ে দেখলাম তোরই সেখানেও নেই। কোথাও তোরকে না পেয়ে আম্মুকে ডাক দিলাম। তোরই কোথায় আম্মু? তোরে চলে গিয়েছে। চলে গিয়েছে মানে? চলে গিয়েছে মানে এই বাড়ি ছেড়ে চলে গিয়েছে। মানে কি? তোমরা আটকালে না কেন? যেতে দিলি কেন? কেন, এবার তো তুই খুব খুশি হয়েছিস তাই না? মানে? সব সময় শুধু বউটার সাথে ঝগড়া করতে, কিভাবে বাড়ি থেকে তাড়ানো যায় বুদ্ধি করতে। এখন তো ভালো হয়েছে, চলে গিয়েছে। তোমরা হয়তো আমাকে ভুল বুঝছো, এমন কিছু গতকাল হয়নি যে তাকে চলে যেতে হবে। মায়া আমার কাছে সব বলেছে। গতকাল তোদের রুমে গিয়ে দেখেছি তোরে কান্না করছে। তুই কিছু না বললে তোরে কান্না করতো নাকি? সত্যি আম্মু, আমি তোকে এমন কিছু বলিনি। এখনই ফোন করে চলে আসতে বলো তাকে। মেয়েটা যখন বাড়ি থেকে বের হয়ে যায় আমার জড়িয়ে ধরে কত কান্না করছে তুই জানিস। আমি পারবো না ফোন করতে, আবার তোরে আসলে তুই আবার ওকে কাঁদাবি আমি জানি। আচ্ছা, তোমার ফোন করতে হবে না, আমি ফোন করছি। বলি রুমে টেবিলের উপর থেকে মোবাইলটা নিতেই দেখি মোবাইলের নিচে এক পৃষ্ঠা। দেখে বুঝতে পারলাম ওটা তোরে লিখে গিয়েছে। পৃষ্ঠার মধ্যে লেখা আছে, শুভ ভাইয়া, আমি আপনার জীবন থেকে চলে যাচ্ছি, আর কোনো দিন ফিরে আসবো না। আমায় আপনি মাফ করে দিন। আমি নিজের স্বার্থের জন্য আপনাকে অন্যের কাছে ছোট করে ফেলেছি, এই জন্য আমায় মাফ করে দিন। আমি আসলে একটু স্বার্থপর, নিজেরটাই সব সময় চিন্তা করেছি, আপনার ভালো একবারও ভাবিনি। নিজের উপর এখন ঘৃণা হচ্ছে খুব। আর হ্যাঁ, আপনার পায়ে ধরি, আপনি আর আমায় ফিরিয়ে নেওয়ার চেষ্টা করবেন না, আর আমি আর কখনো ফিরবো না। আমি আপনাকে অনেক অনেক ভালোবাসি, নিজের চেয়েও বেশি। ভালো থাকবেন, আর হয়তো কোনো দিন দেখা হবে না। আর আপনার গতকালকের আনা গোলাপ ফুলটা আমি নিয়ে যাচ্ছি, খুব যত্ন করে এই ফুলটা রাখবো। ভালো থাকবেন, একজন অভাগী মেয়ে তুরি। লেখাগুলো পড়ে মাথায় হাত দিয়ে খাটের উপর বসে পড়লাম। কি হলো এটা আমার সাথে? যাকে মন থেকে ভালোবেসে ফেললাম আর সে আমায় ভুল বুঝে চলে গেল। সব সময় এমন কেন হয় আমার সাথে? এখন আমার কি করা উচিত? তরিকে কি ফিরিয়ে আনতে যাবো, নাকি সেই যে তাকে ফিরিয়ে আনতে মানা করেছে
এটা মেনে নিয়ে তাকে ভুলে যাব। কিছু বুঝতে পারছি না, বারবারই মনে হচ্ছে এই বুঝি তোরে ফিরে এসেছে। কিন্তু দরজার দিকে তাকিয়ে দেখি ততবারই তোরে আসেনি। আর মনের মধ্যে বড় একটা আঘাত পায়। অনেকক্ষণ বসে থেকে চিন্তা করলাম আম্মুর কাছে গিয়ে বলি এখন কি করা উচিত। আম্মু রুমে গিয়ে দেখি আম্মু আর আব্বু বসে তোটি বিষয়ে কথা বলছে। আমি কি বললাম আম্মু রুমে গিয়ে দেখি আম্মু আর আব্বু বসে তোটি বিষয়ে কথা বলছে। আমি কি বললাম তাকে নিয়ে এত আলোচনা করার কি আছে? তুমি কি কয়েকটা ধমক দিয়ে বাসে নিয়ে এসো? তার সাহস হয় কিভাবে একা বাড়ি থেকে বের হওয়ার? আমি যাবো কেন আনতে? তুই তোরিকে কষ্ট দিয়েছিস, এখন তুই গিয়ে নিয়ে আস। তোমরা আমি ভুল বুঝছো আম্মু, আমি তোকে বাড়ি ছেড়ে যেতে বলিনি। তুই যদি কিছু না বলে থাকিস তাহলে গতকাল রাতে তোরে কেন কান্না করলো, ও বাড়ি ছেড়ে বা কেনই গেল? আসলে গতকাল রাতে তোরিকে সাদের কথা সব বলেছি। আর এটাও বলেছি তোরিকে বিয়ে করার কারণে সাদের কাছে আমি হেরে গিয়েছি। তারপর থেকে নিজেকে স্বার্থপর ভেবে নিয়ে কান্না শুরু করলো তোরি। তুই আসলে একটা গাধা। বউয়ের কাছে অন্য মেয়ের গল্প করতে গিয়েছে গাধা একটা। যা, এখন গিয়ে নিয়ে আয়। আমি নিয়ে আসবো? হ্যাঁ, তুই নিয়ে আসবি, অবাক হওয়ার কি আছে? আমি এখন কিভাবে তাদের বাড়ি যাবো? তারা কি আমায় দাওয়াত দিয়েছে নাকি? তাই রে গাধা রে, বউ চলে গিয়েছে বাপের বাড়ি, আর এই ছেলে আছে দাওয়াতের আশা। যা, গিয়ে নিয়ে আসবো ওকে। তারা কিছু মনে করবে না তো? যাওয়ার সময় শ্বশুর বাড়ির জন্য বাজার করে নিয়ে আস, তাহলে কেউ দেখলে মনে করবে দাওয়াত করেছে বলেই গিয়েছিস। আচ্ছা, তাই করছি। আবার নাস্তা দাও, নাস্তা খেয়ে যাচ্ছি। তারপর গোসল করে নাস্তা করে তরির বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। প্রথমে বাজার গিয়ে পোলার চাল, মুরগি, মাংস, মাছ, দই, মিষ্টি নিয়ে নিলাম তরিদের বাসার জন্য। তারপর তরিদের বাড়ির উদ্দেশ্যে আবার রওনা হলাম। ঘন্টাখানেক পর তরিদের বাসায় পৌঁছে গেলাম। সব বাজার নিয়ে গেটের সাথে দাঁড়িয়ে গেটে শব্দ করলাম। কিছুক্ষণ পর তরি এসে গেট খুলল। আমায় দেখে তরি কিছুটা অবাক চোখে তাকিয়ে রইল আমার দিকে। আমি মুচকে একটা হাসি দিলাম। তরি যেন আমার সুন্দর হাসির কোনো দামই দিল না। আপনি এসেছেন কেন এখানে? আমি আছি মানে? আমি আসবো না? না, আপনি আসবেন না। আমার ইচ্ছা হয়েছে তাই আমি এসেছি এবং আসবো। না, এখান থেকে আপনি চলে যান বলছি। চলে যাব মানে? এটা আমার শ্বশুর বাড়ি। না, এটা আপনার শ্বশুর বাড়ি না। আপনাকে আমি স্বামী হিসেবে মানি না। আপনাকে আমি স্বামীর অধিকার দিতে পারবো না। মনে মনে বুঝতে পারছি তোরই এমন ব্যবহার করছে কেন, যেন তাকে রেখে আমি চলে যাই, অন্য সুন্দরী মেয়েকে বিয়ে করি। কিন্তু আমার তো এখন সুন্দরী মেয়েকে বিয়ে করার কোনো ইচ্ছে নেই। আমি সে তাকে ভালোবেসে ফেলেছি। আমার কথা আমায় ফিরিয়ে দিয়েছেন বুঝি? মানে? এতদিন আমি বলতাম বইয়ের অধিকার দেব না, আজ আপনি বলে দিলেন স্বামীর অধিকার দেবেন না। আপনি যেটা ভাববেন আমার সমস্যা নেই। এখানে এসে আপনার চুলগুলোর কি অবস্থা হয়েছে! আহারে, আমি এক্ষুনি দোকান নিয়ে নারকেল তেল এনে দিচ্ছি, চুলে লাগিয়ে নিন। কেমন? ওই ঢং করেন বুঝি? আজ সকালে এখানে আসতে পারলাম আর চুলগুলো খারাপ হয়ে গিয়েছে। ও, আপনি আজ সকালে এসেছেন নাকি? আমার তো মনে হচ্ছে কতদিন ধরে আপনাকে দেখি না। ন্যাকা। হুম, নেকা। তা শুনুন না কেন, ভিতরে যায়। বললাম তো আপনাকে, আপনি ভেতরে যেতে পারবেন না। যাবো মানে 100 বার যাবো। এটা আমার শ্বশুর বাড়ি। কচুর বাড়ি? কিসের আপনার শ্বশুর বাড়ি এটা? এটা আমার শ্বশুর বাড়ি। আমি এই বাড়ির ছোট জামাই। না, হ্যাঁ, এখন সামনে থেকে সরুন তো। বাড়ির ছোট জামাইকে বাড়িতে ঢুকতে দিন। তোর অবাক হয়ে তাকিয়ে রইল আমার দিকে। আমি সাইড দিয়ে মুচকে হাসি দিয়ে বাড়ির মধ্যে চলে গেলাম। গিয়ে বাজারগুলো শাশুড়ি আমার হাতে দিয়ে দিলাম। তোরা ছেলেকা এসে আমাকে ঘরের মধ্যে নিয়ে বসতে দিল। আমি বসে আছি, কিন্তু তোরির কোনো খবর নেই। তোরা নাস্তা দিচ্ছে আমার সামনে।
আচ্ছা তোরা, তোমাদের বাসায় না একটা পেতনি ছিল, কোথায় সে পেতনিটা? তরি দরজার আড়াল থেকে রুমের মধ্যে ঢুকলো। আমায় কিন্তু পেতনি বলবেন না, বলে দিলাম শুভ ভাইয়া। দেখেছো তোরা, পেতনির নাম নিতেই পেতনি এসে হাজির। তরির আগে মুখ ফুলিয়ে রাখলো। তোরা হাসছে আমার কথাগুলো শুনে। আর বলো না গো শালিকা, আমাদের বাড়ি একটা পেতনি ছিল, হয়তো তোমাদের বাড়িতে থেকে শাস্তি পায় না, তাই তোমাদের বাড়ি এসে পড়েছে। আচ্ছা, সে পেতনি তোমাদের বাড়ির কোন কাছে মাথায় উঠেছে? তোরা চুপ থাকবি? ওই, আপনার তো সাহস কম না, আমার বউকে ধমক দেন। কে আপনার বউ? এই তো, জামাই নাস্তা দিচ্ছে সে। থাকেন, আপনার বউ নেই, আমি যাচ্ছি। বলে রুম থেকে বের হতে লাগলো। আমি শাশুড়িকে ডেকে বললাম, আম্মা, তোরিকে একটু শরবত করে দিন তো, শীতের দিনেও গরম লাগতে শুরু করেছে তো। আমি যে তোরিকে রাগানোর জন্য শরবত করতে বলেছি, শাশুড়ি আম্মা কিছুটা হলেও বুঝতে পেরেছে। সে তরিকে আমি শরবত করে দিতে বলে চলে গেল। আপনি তো ভারী খাদক, শ্বশুর বাড়ি এসে কেউ শরবত চেয়ে খায়? হ্যাঁ, আমি খাই। আমি পারবো না শরবত করতে। তাহলে কি আম্মাকে ডাক দেবো? বাসায় লেবু নেই। আমি লেবু ছাড়া শরবত খাবো। বাসায় চিনি নাই। না থাক, আমি চিনি ছাড়া শরবত খাবো। আমাদের টিউবওয়েলের পানি ভালো না, হাতে পায়ে চুলকানি হয়। হোক, আমি সেটাই খাবো। ছুচা। ছুচার বউ ছুচি। আমার বইয়ে গিয়েছে আপনার বউ হতে। এই বলে তোরই শরবত করতে চলে গেল। তোরাও নাস্তা সাজিয়ে দিয়ে রুম থেকে চলে গেল। কিছুক্ষণ পর তোরই শরবত করে নিয়ে এসে টেবিলের উপরে রাখলো। ওখানে রাখলেন কেন? হাতের মধ্যে দিন। কেন আপনি নিয়ে নিতে পারেন না? না, আমি পারি না, আপনি দিন। তোরই শরবতের গ্লাস আমার হাতে দিলেই হাত চেপে ধরলাম। তোরই হাত মুছাতে শুরু করলো, হাতটা ছাড়ানোর জন্য। আমার হাত ছাড়ুন বলছি। না, ছাড়বো না। না হলে কিন্তু কামড় দিব। দেন তাহলে কামড়। তোরই তখন কামড় দিতে চায় আমার হাতের মধ্যে। আমি সরাসরি তার হাত ধরে টান দিয়ে বুকের মধ্যে এনে জোর করে জড়িয়ে ধরি। তোরই তো খামচি দিতে লাগলো নিজেকে ছাড়ানোর জন্য। নিচের বউকে নিজেই জড়িয়ে ধরেছি, তাতে বউ তো পাগলামি করছে কেন? আমি আপনার বউ না। তাই নাকি? আচ্ছা, দেখি তাহলে কি আমার বউ না। এই বলে জোর করে আরো শক্ত করে জড়িয়ে ধরে কেবলমাত্র তার ঠোঁটের সাথে ঠোঁট মিল করে দেব। এরই মধ্যে তোরা এসে দরজার সামনে হাজির। আমি তরিকে ছেড়ে দিলাম। তরি দুটো সরে গিয়ে শাড়ি ও মাথা চুল ঠিক করতে লাগলো। তুমি শালিকা আজকাল সময় পেলে না? তরি মেয়েটা থেকে মাত্র পেতনি ভর ছাড়াবো ভাবছি, আর সেখানে তুমি চলে এলে। তরি আর তোরা দুজনেই রুমে চলে গেল। আমি নাস্তা করে বিশ্রাম নিয়ে নিলাম। দুপুরে শাশুড়ি আমার রান্না করলো পোলাও, মাংস, সেগুলো খাওয়া দাওয়া করে আসছি। তোরা এসে বারবার আমার খবর নিলেও তরির কোনো খোঁজ নেই। চোখে যখন ঘুম ঘুম ভাব এসেছে, হঠাৎ মনে হলো কে যেন আমার হাত ধরে টান দিচ্ছে। আমি তোরা মনে করে ঘুরে তাকিয়ে দেখি তরি আমার হাত ধরে টান দিয়েছে। কিছু বলবেন? গতকাল রাতে আমার ব্যাগ থেকে একটা ডায়েরি হারিয়ে গিয়েছে। আপনি কি জানেন সেটা কোথায় আছে? আচ্ছা, পরে মনে করে বলবো। না, এখন বলুন প্লিজ। তাহলে আমার কাছে আসুন। কেন যাবো আপনার কাছে? কাছে আসুন, তারপর বলছি। আপনার কাছে আমি যেতে পারবো না বললাম তো। আসুন বলছি। আমার মাথা একটু ব্যথা করছে, একটু তেল লাগিয়ে দিন কপালে আর মাথায়। কেন, আপনার বউ আছে তো, তোরা তাকে ডাক দিয়ে বলুন তেল মালিশ করে দিতে। মেজাজ গরম করবে না বলে দিলাম। ভালো কথায় কথায় তর্ক করা শিখে গেছেন, বেয়াদব মেয়েদের মতো। আচ্ছা, তেল গরম করে নিয়ে আসছি। তরি সরিষা তেল গরম করে এসে খাটের উপর উঠে
আমার মাথার পাশে বসে কপালে তেল লাগাতে লাগলো। আচ্ছা তরু ম্যাডাম, আপনি এইভাবে সকালবেলা আমায় না বলে চলে আসলেন কেন? থাক না সেসব কথা। কেন থাকবে বলুন? সকালবেলা এইভাবে চলে আসে কি ঠিক হয়েছে? হয়তো ঠিক হয়নি, কিন্তু আসতে বাধ্য হয়েছে আপনার ভালোর জন্য। আমার ভালোর জন্য মানে? আমার জন্য আপনি কারোর কাছে হেরে যাবেন, এটা আমার কাছে খুব খারাপ লাগে। এখন আমি চলে এসেছি, আপনি সুন্দরী একটা মেয়ে বিয়ে করে দেখিয়ে দেবেন আপনিও কম নন তার থেকে। আমি কি একবার বলেছি নাকি আমি আপনার সুন্দর মেয়েকে বিয়ে করতে চাই? আপনি বলেন নেন, কিন্তু আপনার মনে কি আছে আমি সেটা বুঝতে পারি। আপনি একটু বেশি বোঝা শুরু করেছেন। এত বোঝা কিন্তু ভালো না, এ বলে রাখলাম। ও তাই? জি তাই। এত যখন বোঝেন তাহলে বলুন তো, এখন আমার মন কি চাচ্ছে? আপনার মন বলছে আজ খাওয়া দাওয়া একটু বেশি হয়ে গিয়েছে। একদম ভুল উত্তর। এখন আমার মন আরো কিছু খেতে চাচ্ছে। মানে? তোরই মানে বলার সাথে সাথেই এক ঝাপটায় তাকে জোর করে জড়িয়ে ধরে খাটের উপর শুয়ে দিলাম। সে তো ঠেলে আমার শরীর দিতে শুরু করলো। সে যত দূরে সরাতে চেষ্টা করলো আমি তত কাছে গেলাম। তার বুকের উপর আমি শুয়ে থেকে আমার বুকের মধ্যে নিয়ে গেলাম। কি করছেন এগুলো? এখন তো আরো কিছু করব। মানে? আমি কিস করার জন্য মুখ এগিয়ে নিতে লাগলাম। তোরই বুঝতে পেরে যে আমি তাকে চুমু দেব। আমার মাথার চুলগুলো ধরে টেনে সরাতে চেষ্টা করলো। আমার চুলে খুব ব্যথা লাগতে লাগলো। তারপর তার কানের কাছে হাত দিয়ে মুখ চেপে ধরে ঠোঁটটা মিল করে দিলাম। প্রথম 2 থেকে 1 মিনিট আমাকে তোরে সরিয়ে দিতে অনেক চেষ্টা করলো। পরে খেয়াল করলাম তার থেকে আমার চুল ছেড়ে দিয়ে আমার গলায় জড়িয়ে ধরে সে চুমু উপভোগ করছে। আমিও সাথে সাথে চুমু দিয়ে যাচ্ছি। প্রায় 5 থেকে 6 মিনিট পর শুনতে পেলাম কেউ একজন বলছে, আর কতক্ষণ লাগবে, হবে না শেষ? আমি তোর ঠোঁটের থেকে ঠোঁট সরিয়ে নিয়ে তোরই মুখের দিকে তাকালাম। তাহলে কি তোরই বললো এই কথা? কিন্তু না, তোরই আমার দিকে হাঁ করে তাকিয়ে হাঁপাচ্ছে একটু একটু। তাহলে তো ভুল শুনেছি। এই ভেবে আবার ঠোঁট মিল করতে যাব, এরই মধ্যে তরি দিল আমার পেটে জোরে একটা চিমটি। উফ! চিমটি করলেন কেন? আপনি দেখেন না তোরা এসে সব দেখছে? পিছনে দরজা দিকে তাকিয়ে দেখি তোরা হি হি করে হাসছে। তুমি শালিকা আর একটা টাইম পেলে না? আর কতক্ষণ লাগবে গো দুলা ভাই? চুপ, একদম চুপ। সবকিছু নষ্ট করে দিয়ে এখন বলছে আর কতক্ষণ। তাই কিছু বলবে আমায়, নাকি তোমার বুবুকে? কিছু বলবো না, মাত্র দেখতে এলাম আপনারা কি করেন। তুমি আসার টাইম পেলে না দেখতে? আমি গেলে তো আসার টাইম পাবো। মানে তুমি কই ছিলে? আমি তো একটু জানি, নতুন বিয়ে হলে স্বামী স্ত্রী একসাথে থাকলে ওখানে তখন মিষ্টি বেচা কেনা হয় আর কি। তাই তো দরজার পাশে লুকিয়েছিলাম কখন আপনাদের মিষ্টি বিক্রি হবে তাই দেখতে। দেখছেন তোরি ম্যাডাম, আপনার বোন কত পেকে গিয়েছে। ঠিক বলেছেন শুভ ভাইয়া, খুব পেকে গিয়েছে তোরা। একটা ছেলে খুঁজে ওকে বিয়ে দিয়ে দেন তো। তাই তো কর্তব্য মনে হচ্ছে। বিয়ের কথা শুনে আমার খুব লজ্জা লাগছে কিন্তু বুবু। আপনার বোনকে ঢঙ্গ করতে পারে তোরি ম্যাডাম? পারি তো। আচ্ছা আমি তাহলে এখন আসি কেমন? আর হ্যাঁ, দরজাটা আটকেই যাচ্ছে, ওকে? আর কিচ্ছু দেখবো না। বলি তোরা দরজা লাগিয়ে হাসতে হাসতে চলে গেল। তোরিকে বুকের মধ্যে নিয়ে তার চুল হাত বুলিয়ে দিতে লাগলাম আমি। তাই আবার একটু মিষ্টি আদর হয়ে যাক। না, একদম না। কেন? আমার তো ইচ্ছে এখন সব রকমের আদর করব। না, আপনি এটা করবেন না, ও করার চেষ্টাও করবেন না। কেন?
আমি বুঝতে পারছি গতকাল হয়তো ডায়েরিটা আপনি নিজে নিয়েছেন, সাথে পড়েছেন, এই জন্য ডায়েরির কথাগুলো পড়ে আজ আমার উপর দরদ করছেন আপনি, তাই না? আবার ভুল বুঝছেন আমায়? আচ্ছা, তাহলে যতদিন না পর্যন্ত আমার কাছে মনে হবে না আপনি আমায় মন থেকে ভালোবেসে স্ত্রীর অধিকার দিচ্ছেন, ততদিন আপনি আমায় কোনো আদর করবেন না এবং আমার থেকে কোনো আদর পাবেন না, ওকে? যদি জোর করে নিতে চেষ্টা করি? তাহলে আপনি কাপুরুষ হবেন। স্বামী আবার কাপুরুষ হয় নাকি? হ্যাঁ হয়। স্বামীর উচিত কি জানেন? তার বউকে তার ভালোবাসা দিয়ে আদর করা, তাই না? হুম। সেই জন্যই আমিও তাই বলছি, যেদিন আপনার চোখ দেখে ও ব্যবহারে মনে হবে আপনি আমার উপর দরদ নন, সত্যি সত্যি ভালোবেসে ফেলেছেন, সেই দিন আমি নিজে আপনাকে আদর করার অনুমতি দিব ও আদরও করব। তার আগে জোর করে আদর করতে গেলে ভাববো আপনি কাপুরুষ। ও, কিছুটা বুঝতে পারছি। আচ্ছা, তাই হবে। আপনি ম্যাডাম খুব তাড়াতাড়ি প্রমাণ পেয়ে যাবেন আমি আপনাকে কতটা ভালোবাসি। অপেক্ষায় রইলাম। তাই এখন কি করব? কিছু না, আমি রেডি হয়ে নিচ্ছি বাসায় যাওয়ার জন্য। আচ্ছা, তাহলে তাড়াতাড়ি করুন, সন্ধ্যার আগে যেন পৌঁছতে পারি। আচ্ছা। তরুণীর মা বাবার কাছে গিয়ে বিদায় নিয়ে আমাদের বাসার উদ্দেশ্যে রওনা হলাম। প্রায় 1 ঘন্টা পর আমাদের এলাকায় পৌঁছালাম। ফ্ল্যাগ সিলোড করাতে হবে, তাই এলাকার একটা দোকানের সামনে রিক্সা দাঁড় করাতে বললাম। তরিকে রিক্সা রেখে আমি নিচে নেমে দোকানের মধ্যে গেলাম নাম্বারও টাকা দিতে। হঠাৎ চোখ গেল দোকানের বিপরীতে রাস্তার অপর পাশে সাদিয়া ও তার বান্ধবীরা দাঁড়িয়ে তরির দিকে খারাপভাবে তাকিয়ে আছে। আমি তাড়াতাড়ি নাম্বার লিখে দিয়ে রিক্সার কাছে আসতেই সাদিয়া জোরে জোরে বলতে শুরু করলো, দেখ মিম দেখ, এই যুগে ছেলেদের কি চয়েস, কালগুলো পেটমনি ঘুরতে বের হয়, দেখলে আমার বমি আসে। সাদিয়ার এমন বাজে কথায় মেজাজটা গেল গরম হয়ে। আমার সামনে তরিকে এমন কথা বলছে, তাহলে সেদিন আমি না থাকায় কতটা বাজেভাবে অপমান করেছিল। এমন ভেবে রাগে আমার শরীর ভুলে যাচ্ছে, আমার যে প্রচুর রাগ উঠছে। তরি সেটা বুঝতে পেরে বারবার পায়ে বলছে আমি যেন সাদিয়ার কোনো কথায় উত্তর না দিই এবং তাড়াতাড়ি রিক্সা উঠে বসি। কিন্তু কে শোনে কার কথা, উত্তর তো একটা দিতেই হবে। আমি দোকানের মধ্যে বসে থাকা নাইমকে ডাক দিলাম। নাইম দোস্ত। হ্যাঁ দোস্ত বল। পৃথিবীতে সব থেকে অসুন্দর মেয়ে নিয়েও ঘুরতে বের হওয়া যায়, কিন্তু কাঁদে নিয়ে ঘুরতে বের হওয়া যায় না বলতো? তাহলে ইজ্জত থাকে না? কাদের? চরিত্রহীন নষ্টা মেয়েদের নিয়ে কেউ যদি তাদের সাথে দেখে তাহলে বলবে নষ্টা মিশ্রামি, ইজ্জত কি থাকবে বল? আরে দোস্ত, চরিত্রহীনদের আবার কোনো ক্লাস আছে নাকি? তারা তো হলো 3rd ক্লাসের লোকজন। বাংলায় কিন্তু আরেকটি কথা বলে তাদের। না থাক, বললাম না, বুঝে নিস। হুম, বুঝেছি। সাথে মুখ কালো করে চলে গেল। কাউকে ছোট করতে গেলে মাঝে মাঝে এমন নিজে যে ছোট হয়ে যায় কিছু লোক, সেটা বোঝে না। আমি রিক্সা উঠতে উঠতে তরি আমাকে বলল, আপনি সাদিয়াকে এইভাবে কথা শোনালেন কেন? আমার বউকে অপমান করতে আসছিল, উল্টে নিজে অপমান হয়ে গেল আর কি। আপনি পারেনও বটে। খুব পারি, দেখবে। কিভাবে? বাসায় চলো, আর রাতে দেখাবো। একদম চুপ থাকেন তো। তারপর বাসায় চলে এলাম। এইভাবে তরির সাথে খুনসুটি দুষ্টুমি করে আরো 15 দিন চলে গেল। তরি যেহেতু বলেছে তাকে প্রমাণ করতে হবে, তার প্রতি আমি দরদ নয় বরং ভালোবেসে তাকে আপন করে পেতে চাই, তাই আমিও এই 15 দিন তার থেকে দূরে ছুটে রইলাম। এমন একটা দিনের অপেক্ষা করছিলাম যেন তাকে আমি আমার ভালোবাসার কথা তাকে জানাতে পারি। তেমন একটা দিন পেয়ে গেলাম এই 15 দিন পর। তরি যেহেতু বলেছে তাকে প্রমাণ দিতে হবে, তার প্রতি আমি দরদ নয় বরং ভালোবেসে তাকে আপন করে পেতে চাই, তাই আমিও এই 15 দিন তার থেকে দূরে দূরে রইলাম। এমন একটা দিনের অপেক্ষায় করছিলাম যেন তাকে আমি আমার ভালোবাসার কথা জানাতে পারি। তেমন একটা দিন পেয়ে গেলাম
এই 15 দিন পর হঠাৎ গভীর রাত, ঘুম ভেঙে গেল। বিছানা থেকে উঠে ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 2টো বাজে। জানালার উপরে গ্লাসের মধ্যে দিয়ে জোছনার আলো আসছে। জানালা খুলতে কিছুটা অবাক হলাম বাইরের পরিবেশ থেকে। পূর্ণিমা জোছনার আলোতে উজ্জ্বল হয়েছে চারিদিক। খুব নীরব পরিবেশ। এত পরিমাণ আলো হয়েছে যে প্রায় দিনের বেলা মনে হচ্ছে। আমার ড্রয়ার থেকে কিছুদিনের আগে বানিয়ে রাখা রূপার নুপুরগুলো বের করে পকেটে নিলাম। তড়ির থেকে এগুলো লুকিয়ে রেখেছিলাম সারপ্রাইজ দেবো বলে। তাই চিন্তা করলাম এখন সারপ্রাইজ দেওয়ার সঠিক সময়। তড়ির দিকে তাকিয়ে দেখি তড়ি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে রয়েছে। আমার একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে। তাই বেশি দেরি না করে তড়ির পিঠে ও পায়ের দিকে ধরে বিছানা থেকে এক টেনে করে তুলে নিলাম। ও মা গো, কত ওজন! আমি শেষ। তড়িকে কোলে তুলতে তড়ি ঘুমের মধ্যে ছিটকে উঠল। সে ভয় পেয়ে চোখ খুলতে আমি আস্তে আস্তে তার কানের কাছে গিয়ে বললাম, এই একদম চুপ, কোনো কথা যেন মুখ দিয়ে বের না হয়। তড়ি আমার মুখের দিকে হাঁ করে তাকিয়ে রইল। আমি ঠিক মতো করে তড়িকে কোলে ধরতে গেলে তড়ি একটু নড়ে চড়ে গেল। সাথে সাথে তড়ি পড়ে যাওয়ার ভয়ে আমার গলায় জড়িয়ে দিল শক্ত করে। আমি তড়ির চোখের দিকে তাকাতেই তড়ি লজ্জা মুখ লুকাতে চেষ্টা করলো আমার বুকের মধ্যে। আমি তড়ির কপালে একটা চুমু দিয়ে তড়িকে কোলে নিয়ে চুপচুপ যেন বাসের মধ্যে কেউ বুঝতে না পারে এমনভাবে রুম থেকে বের হয়ে ছাদের উদ্দেশ্যে রওনা হলাম। তড়ি বাচ্চাদের মতো করে চুপ করে আমার বুকের সাথে মিশিয়ে ধরে আছে। আস্তে আস্তে সিঁড়ি পেয়ে ছাদে উঠে আমি বসে তাকে আমার কোলে বসিয়ে বুকের সাথে মিশিয়ে জড়িয়ে ধরলাম। এখন কি বলবেন নাকি আমি আপনার দরদ করছি? তড়ি মুচকে মুচকে হাসি দিচ্ছে। তাই ম্যাডাম, এখন বলুন এই পূর্ণিমা রাতে স্বামীর কোলে বসে তার বুকের সাথে মিশে থাকতে কেমন লাগছে? সত্যি খুব খুব ভালো লাগছে। আমিও স্বপ্ন দেখতাম এমন একটা দিনের, কিন্তু সেটা যে পূরণ হবে আমি কখনো ভাবতেই পারিনি। আমি আজ অনেক অনেক খুশি। এই আসতে বলুন। কেন? এত রাতে আশেপাশের মানুষ যদি কমতে কথা শুনতে পারে তাহলে তো ভূত ভূত বলে চিৎকার দেবে। এই হাসবে না বলেও। কেন? না হলে কেউ আপনার হাসি শুনলে পেতনির হাসি মনে করে চিৎকার করবে। আপনি আমায় আবার পেতনি বললেন? আমি কই আপনাকে বললাম? আপনি এত রাত এখানে হাসলে কেউ শুনলে এমন ভাববে, তাই বললাম আর কি। হয়েছে হয়েছে, আর কথা ঘোরাতে হবে না। মেয়েরা বলছে এমনই হয়, তাই না? সবসময় শুধু তারা উল্টো বুঝে ঝগড়া করে, মানে বোঝে কম চিল্লায় বেশি। আর ছেলেরা বুঝি খুব ভালো? হ্যাঁ ভালো তো। এই তো এই মোটামুটি কত কষ্ট করে সিঁড়ি কোলে করে নে মাজা ব্যথা করলাম, তাহলে কি আমি ভালো হলাম না? কি বলেন? আমি বুঝি মোটা? আমি কিন্তু একদম মোটা না। হয়তো এখন মোটা নন, কিন্তু মোটা হতে আর কতক্ষণ? আমি মোটা হব না। আপনি বললে তো হবে না, মোটা তো আপনাকে হতেই হবে। হুম, কিভাবে শুনি? আমার আদর পেয়ে পেয়ে। কত বড় শয়তান আপনি! আপনাকে আদর করতেও দিব না, মোটাও হব না। তাই নাকি তরি ম্যাডাম? জি শুভ স্যার, তাই। তারপর তরিকে চাদর দিয়ে আগলে নিলাম। বুকের মধ্যে। একটু বেশি শক্ত করে জড়িয়ে ধরে আছি, কারণ ঠান্ডার দিন থাকায় গরম হওয়ার জন্য। একটু পর তরি চোখ ও কপালে চুমু দিচ্ছি। তার লাজুক মুখটা যেন তার কপালের চোখে চুমু দিতে আমায় বাধ্য করছে বারবার। আজ কিন্তু একটা জিনিস খুব মিস করছি। কি জিনিস এটা? বেগুনি ও চপ। তাহলে আমি বানিয়ে নিয়ে আসি। আপনাদের বাসায় আপনি যখন ছোট ছিলেন গরু পালন করতো, মাঝে মাঝে সে গোয়ালঘর আপনি পরিষ্কার করতেন, তাই না? হ্যাঁ করতাম তো, আপনি জানলেন কিভাবে? সেই জন্যই তো আপনার মাথায় এত গোবর ভরা। সেই গোয়ালঘরের গোবর পরিষ্কার করতে গিয়ে সব আপনার মাথায় চলে এসেছে। এত রাতে কেউ বেগুনি চপ বানাতে বসে নাকি? আর বানালেও এত রাতে ছাদে বসে ভাজা পোড়া খেলে ভূতে ধরবে না বুঝছি।
তরির মাথায় গোবর ভরা বলায় তরি কোমড়া মুখ করে রইল। আচ্ছা, চপ বা বেগুনি না খেতে পারলেও অন্য কিছু একটা খেতে পারি কিন্তু আমরা। কি সেটা? মিষ্টি। এই ঠান্ডার মধ্যে ফ্রিজের ঠান্ডা মিষ্টি এনে দিব, তারপর আবার বলবেন আমার মাথায় গোবর ভরা, তাই না? বলবো তো, কারণ আমি ফ্রিজের মিষ্টি চাই না, অন্য মিষ্টি চাইছি। অন্য মিষ্টি মানে? আমার বউয়ের থেকে দামি মিষ্টি। এই বলে তরি ঠোঁটের সাথে ঠোঁটটা মিল করে দিলাম। তরি আর বাধা দিল না। 3 থেকে 4 মিনিট পর পাপ্পি দিয়ে আবার বিরতি দিয়ে আবার তারপর 3 থেকে 4 মিনিট পাপ্পি দিতে দিতে এভাবে আরো প্রায় 1 ঘন্টা হয়ে গেল। হয়তো তখন রাত 3টার একটু বেশি বাজে। আপনার জন্য একটা গিফট আছে ম্যাডাম। কি গিফট দেখি? আমি পকেট থেকে নতুন রূপা নুপুর বের করে তরির সামনে ধরলাম। এগুলো পছন্দ হয়েছে তো? আপনি এগুলো আনলেন কখন বাসায়? এনেছি তো আরো কয়েকদিন আগে। সারপ্রাইজ গিফট সারপ্রাইজ হিসেবে দিলাম। কেমন হয়েছে বললেন না তো? খুব 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 সুন্দর হয়েছে। আগেরগুলো খুলে এগুলো পরে নিন। না, পরবো না। কেন? আগেরগুলো আপনি নিজ হাতে পরিয়েছিলেন, তাই এগুলোও যদি নিজ হাতে পরিয়ে দেন তাহলে পরবো। মেয়ে দেখি খুব পাকনা পাকনা কথা বলে। আচ্ছা, পা দিন। তরি আমার কোলে বসে থেকে সরে গিয়ে ছাদে ফ্লোরের উপর বসে পা এলিয়ে দিল। এত দূরে কেন পা? আমার কোলের উপরে পা দিন। আপনার কোলের উপরে পা দিব মানে? স্বামীর কোলের উপরে পা দিয়েছি কেউ শুনলে কি বলবে? আপনি তো আর অসম্মান করে দিচ্ছেন না, তাহলে সমস্যা কি? আমি পা দিতে বলছি বলে আপনি দিচ্ছেন, এতে আবার সমস্যা নেই। তাও কেমন যেন হয়। আরে শুনুন, আমার বউয়ের সাথে আমি যেভাবে ইচ্ছা রোমান্স করবো, এতে অন্য মানুষের বলার কি আছে, তাই না? তরি এক পা আমার কোলের উপরে দিল। আমি নুপুর পরিয়ে দিলাম। এখন ওই পাটা দিই। না, এই পা দিব না। কেন? এক পাতে আপনি পরিয়েছেন, এখন আরেক পাতে আমি পরবো, মানে দুইটার উপর দুইজনের হাতে পড়া হলো না। আপনাকে যতটা আনরোমান্টিক ভাবছিলাম ততটা রোমান্টিক না, কিছুটা হলেও রোমান্টিক আছেন। আমিও অনেক রোমান্টিক আছি বুঝলেন, শুধু ভয় হয় আপনি যদি রেগে যান তাই। আমি তো আরো চাই আমার বউটা অনেক রোমান্টিক হোক। তাই নাকি? এই বলে তরি এসে আমার বুকের সাথে মিশে দিয়ে পাপ্পি দিতে লাগলো আমার ঠোঁটে। এইভাবে কিছুক্ষণ দুষ্টুমি করে তারপর ছাদ থেকে তরিকে আবার রুমে কোলে করে নিয়ে তরি কাদর করলাম। বাকিটা ইতিহাস, বলা যাবে না। তারপর দুজনে গোসল করে আজান হওয়ার পর নামাজ পড়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙতেই বুকের উপর ভারী কিছু অনুভব করলাম। চোখ খুলে দেখি তরি আমার বুকের উপর শুয়ে আছে আর আমার চোখের দিকে তাকিয়ে আছে। এই যে তরি ম্যাডাম, স্বামীকে কি মারার ইচ্ছে হয়েছে নাকি? ইস, মরতে যাব কেন? এইভাবে মোটা বউ বুকের উপর থাকলে তো দম আটকে মারা যাবো। আবার আপনি আমায় মোটা বললেন? বললাম তো, মোটাকে তো মোটাই বলবো, তাই না? আমি যদি মোটা হই তাহলে চিকনকে শুনি। জানেন, আমার একটা ভাবি আছে, শুভশ্রী ভাবি, খুব মোটা, যেন সেম আপনার মতো মোটা। হ্যাঁ, আপনার শুভশ্রী ভাবে মোটা হতে পারে, কিন্তু আমি মোটা নই। তরি অভিমান করে তার চোখ মুখ কুঁচকে আমার দিকে তাকিয়ে রইল। আমি আমার এক হাত দিয়ে তার কোমরে হাত ছুঁয়ে দিতেই ছিটকে উঠল সে। এই, আপনি হাত সরান, সরান বলছি, আপনার হাত খুব ঠান্ডা। এখন তো শুধু ঠান্ডা লাগছে, আর একটা কথা বলি কিন্তু সুষ্ঠিটাও লাগবে বলে দিলাম। ভুলেও যদি আমার শ্বশুরি দেন তাহলে আমি আপনাকে খুন করে ফেলবো। ও তাই বুঝি? এই বলে সুষ্ঠুটি দিলাম। তরিও হাসতে শুরু করলো। এভাবে দুষ্টু হাসাহাসি করে আরো প্রায় 1/2 ঘন্টা চলে গেল। এবার উঠুন, আপনাকে বুঝি বাজার করতে যেতে হবে না? আজ শুক্রবার, তাই কোনো বাজারও হবে না, সাথে কোনো কাজ হবে না, শুধু বউয়ের সাথে রোম্যান্স হবে।
বললেই হলো। আর সবাই বুঝি না খেয়ে থাকবে? সেটা তুমি জানি না। আচ্ছা, বাজার করে আসুন, তারপর অনেক অনেক রোম্যান্স হবে, কেমন? সত্যি? প্রমিস? প্রমিস, প্রমিস, প্রমিস। আমি বিছানা থেকে উঠে ফ্রেশে নাস্তা করে বাজারে চলে গেলাম। বাসায় এসে দেখি তোরই মন খারাপ করে আছে। কি হলো? পেতনির মন খারাপ কেন? তোরই কোনো উত্তর নেই। এমন সময় পেতনি বলে তো অনেক রেগে যায়, কিন্তু এখন রাগলো না কেন? পেতনির সাথে এমন কি হয়েছে সে মুখ ফুলিয়ে রেখেছে? তোরই কিছুক্ষণ চুপ করে থেকে রুম থেকে বের হয়ে যেতে লাগলো। এই দাঁড়ান বলছি, কোথায় যাচ্ছেন আপনি? কথার উত্তর দিয়ে যান। তোরে দাঁড়িয়ে পড়ল। কি হয়েছে? মন খারাপ কেন? এমনি। এমনি তোর মন খারাপ হওয়ার কথা না। কি হয়েছে বলুন? না, কিছু না। এমন করে সঠিক না বলে কথা ঘোরালে আমার কিন্তু খুব রাগ লাগে। তাই আমার উপর রাগ হয়েছে বুঝি? না। হঠাৎ চোখ গেল তোরের মুখের দিকে। মুখের উপর হালকা আঙুলের চাপ। মনে হচ্ছে কেউ থাপ্পড় দিয়েছে। আপনার মুখে অমন আঙুলের ছাপ কেন? দোকানে গিয়েছিলাম তখন। আপনি কেন বলেছি দোকানে যাবেন না আপনি কখনো? তাও গিয়েছিলেন কেন? মায়াপু বলল, তাই দুজনেই গিয়েছিলাম। আচ্ছা, গিয়েছিলেন বুঝলাম। তাই মুখে আঙুলের ছাপ কেন? আম্মুকে কিছু বলেছে? না। তাহলে? যখন দোকানে গিয়েছিলাম তখন সেখানে সাদিয়া ছিল। সাদিয়ার নাম শুনে রাগ উঠে গেল। হয়তো আজও কিছু একটা ঝামেলা করেছে সাদিয়া। সাদিয়া ছিল মানে? তারপর কি হয়েছে? সে আমায় এসে বলল আপনার জীবন থেকে সরে যেতে। তারপর? আমি বলেছি আমি কেন আমার স্বামীর জীবন থেকে সরে যাব। তারপর? সে বলেছে আমি যদি আপনার জীবন থেকে সরে না যাই তাহলে আমার জন্য ভালো হবে না। আর আমি কেন আপনার কাছে নালিশ করছি যে তার বাবার কাছে আপনি গিয়ে তার নামে বিচার চেয়েছেন। তারপর আপনি কি বললেন? আমি বলেছি আমি কিছু বলি নাই, সব মায়া বলেছে। আর আমি তাকে সব বললেই বা কি, সে আমার স্বামী, তাই সব বলতেই পারি। তারপর সে কি বলেছে? সে বলেছে শেষবারের মতো সে জানতে চায় আমি আপনার জীবন থেকে সরে যাব কিনা। তারপর আপনি কি বলছেন? আমি বলেছি আমি যাব না। তারপর কি হলো? সে বলল তুই যখন যাবি না আর তোর জামাই আমায় নষ্ট মেয়ে মানুষ বলে, এই নে তার পুরস্কার, বলে জোরে একটা থাপ্পড় দিয়েছে আমার মুখে। থাপ্পড়ের কথা শুনে মেজাজ গেল আমার গরম হয়ে। কিভাবে সাহস হয় তোর গায়ে হাত তোলার সাদিয়ার? তখন আপনি কিছু বলেননি? আমি তখন বাসায় চলে আসি। আমুর কাছে এসে বলেছেন সব? না। মায়া তো আপনার সাথে ছিল। মায়া এসে কিছু বলেননি আমুর কাছে? আমি মায়াকে সব বলতে মানা করেছি। আপনি আসলে একটা গাধা। চলুন এখন আমার সাথে। কোথায়? কোথায় আবার? সাদিয়াদের বাড়ি। ওর সাহস হয় কিভাবে আপনার গায়ে হাত তোলার? সাদিয়াদের বাড়িতে গেলে আম্মু রাগ করতে পারে। সেটা আমি দেখে নেব, আপনি চলুন তো। এই বলে তরির হাত ধরে বাড়ি থেকে বের হয়ে গাড়ি নিয়ে সাদিয়াদের বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। 10 মিনিটের মধ্যেই সাদিয়াদের বাসায় পৌঁছে গেলাম। গিয়ে সরাসরি বাসার মধ্যে যেতে দেখি সাদিয়া উঠানে চেয়ার নিয়ে বসে আছে। আমাকে দেখে চমকে উঠল। ভয়ে মুখ চুপসে গিয়েছে সাদিয়ার। সাথে সাথে উঠে দাঁড়ালো। আমাকে দেখে চমকে উঠল। ভয়ে মুখ চুপসে গিয়েছে সাদিয়ার। সাথে সাথে উঠে দাঁড়ালো। শুভ, তুমি এখানে? তরি তোমার কি করেছিল বলো? মানে কি? আমার বউ তরি তোমার কি করেছিল? কিছু না। তাহলে ওর গায়ে হাত দিয়েছো কেন তুমি? সাদিয়া চুপ করে আছে। কি হলো বলো? তরির গায়ে হাত তোলার সাহস তোমাকে কে দিয়েছে? সাদিয়া এখনো চুপ করে আছে। চারিদিকে তাকিয়ে দেখতে লাগলো কেউ আছে কিনা। ওই তোমার বলতে কি হচ্ছে? তুমি আমার বউর গায়ে হাত দাও, এত সাহস পেলে কোথায় তুমি?
ওই মেয়ে তোমার আর আমার মধ্যে আসলো কেন? মানে? তোমার বউ হওয়ার কথা ছিল আমার, এই মেয়ে জোর করে তৃতীয় ব্যক্তি হলো কেন? এই, তুই কি পাগল? তুমি আমায় তুই করে বললে শুভ। তুই এখন আর তুমি বলার সম্মান রাখিসনি। তুই নিজে আমাদের সম্পর্কের মধ্যে ঢুকে তৃতীয় ব্যক্তি হয়েছিস, আবার তুই আমার বউকে বলিস তৃতীয় ব্যক্তি। শুভ, আমি জানি তুমি তোমার বউকে মেনে নেও নাই। ওই মেয়েকে তুমি ঘৃণা করো আর আমায় এখনো ভালোবাসো। এগুলো তোকে কে বলেছে? আমি একা বলবো কেন, এলাকার সবাই জানে তুমি তোমার বউকে মেনে নাও নাই, তুমি ওকে ঘৃণা করো। তোরই পাশে দাঁড়িয়ে আমাদের সব কথা শুনছে। তোমার ধারণা একদম ভুল। আমি তোরিকে অনেক ভালোবাসি। আমি এটা বিশ্বাস করি না। এখন তোরই সামনে বলে এমন বলছো শুভ তুমি, আমি জানি। তুমি পাগল হয়ে গেছো। তাহলে প্রমাণ দাও যে তুমি আমায় নয় তোরিকে ভালোবাসো। আমি তোমায় প্রমাণ দিতে যাবো কোন দুঃখে? তুমি বিশ্বাস করো বা না করো, তাতে আমার কিছু যায় আসে না। এর মানে প্রমাণ হলো তুমি এখনো আমায় ভালোবাসো। তোর প্রমাণের কিছু কই? তুই আমার বউয়ের গায়ে হাত দিয়েছিস কেন সেটা আগে বল। দিয়েছি তো ভালো করেছি। ও আমাদের মধ্যে তৃতীয় ব্যক্তি হলো কেন? ভালো করেছিস মানে? মানে ওকে তো একটা দিয়েছি মাত্র, আবার যদি আমাদের মধ্যে আসার চেষ্টা করে তাহলে আবার থাপ্পড় দেব। ও তাই নাকি? কি করবেন আপনি শুনি? একবার মারছি, আবার মারবো। তোরির দিকে তাকিয়ে বললাম, ওর মুখে জোরে একটা থাপ্পড় দিন আপনি। কি? আমি ওই মেয়েকে একটা থাপ্পড় দেব? তোর সাহস তো কম না সাদিয়া, তুই আবার আমার বউয়ের গায়ে হাত তুলতে যাচ্ছিস? ওই তো ম্যাডাম, আপনাকে বলছি, বললাম তো ওর মুখে গায়ের জোরে একটা থাপ্পড় দিন। তোরি ও সাদিয়া আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। কি হলো, দেন? আমি পারবো না ভাইয়া। পারবেন না মানে? থাপ্পড় দিতে বলেছে, থাপ্পড় দেন। আমি পারবো না। মেজাজ গরম করাবেন না, গায়ের জোরে একটা থাপ্পড় দিন বলছি, এক্ষুনি দেন। আমি পারবো না, বাদ দেন এগুলো। আপনাকে যেটা বললাম সেটা করুন। আপনি কি ভয় পাচ্ছেন নাকি থাপ্পড় দিতে? না তো। ভয় পেলে আমি আছি তো, দেরি না করে দিয়ে ফেলুন। শুভ, তুমি আমায় থাপ্পড় দিতে বলছো তোমার বউকে? এই, তুই একদম চুপ। আগে থাপ্পড় খাবি, তারপর কথা বলবি। বাদ দেন এগুলো ভাইয়া, চলুন বাসায় চলুন। আপনাকে না থাপ্পড় দিতে বললাম, তাহলে দিচ্ছেন না কেন? বললাম তো আমি পারবো না। তোরির দিকে চোখ গরম করে ধমকের সাথে বললাম, এই, তোকে আমি থাপ্পড় দিতে বললাম, দে থাপ্পড়। বলতে দেরি, তোরির থাপ্পড় দিতে দেরি নেই। আমি নিজে অবাক হয়ে গেছি থাপ্পড়ের জোর দেখে। সাদিয়া থাপ্পড়কে মুখ ঘুরে অন্যদিকে চলে গিয়েছে। চুলগুলো উড়ে গিয়ে এলোমেলো হয়ে গিয়েছে সাদিয়ার। তোরি এত জোরে থাপ্পড় দিয়েছে, নিজের হাত এখনো ডলছে। হয়তো থাপ্পড় দিয়ে ব্যথা পেয়েছে। এত চোট পেলে কোথায় তোরি, এটাই ভাবছি। সাদিয়ার এমন থাপ্পড়ের শব্দ পেয়ে বাইরে বের হয়ে এলো। আমি তাকে সবকিছু বললাম। সে আরো সবকিছু শুনে সাদিয়াকে বকা দিতে দিতে থাপ্পড় দিতে লাগলো। তোরিকে বললাম আন্টিকে আটকাতে। তোরিকে আন্টিকে আটকালো। সাদিয়া পরে বলল তার নাকি ভুল হয়েছে, আর কারোর জীবনে তৃতীয় ব্যক্তি হবে না সে। এমন আরো অনেকের সম্পর্ক নষ্ট করেছে সে। নিজে মুখে তা বলল এবং ক্ষমাও চাইল ওটা আম্মুর কাছে। তারপর আমি আর তোরি আবার বাসার দিকে রওনা হলাম। গাড়ির মধ্যে বসে খেয়াল করলাম তোরির হাতে তালু লাল হয়ে গেছে। আপনার হাতে তো ম্যাডাম খুব জোর, কি থাপ্পড় না দিলেন? আমি কি ইচ্ছে করে জোরে দিয়েছি নাকি? তাহলে
আপনি এত জোরে ধমক দিয়েছেন যে আমি ভয় পেয়ে গেছিলাম, আর তাতেই এত জোরে থাপ্পড় দিয়ে ফেলেছি। তাহলে বলুন, আমার ধমকেও কাজ হয়? আমার যখন হাত ব্যথা করছে। আপনি থেকে বয়লার মুরগির চেয়েও নরম। তরি মুখ ফুলিয়ে রাখলো। কি করব বলুন? সে আমার সামনে দাঁড়িয়ে বলে সে আপনাকে আবার থাপ্পড় দেবে। কত বড় সাহস! আরেকটা কথা বলল, এলাকায় সবাই নাকি জানে আপনাকে আমি ঘৃণা করি। ঠিকই তো বলছে, বিয়ের দিন থেকে যত ঝামেলা করছে তাতে তো সবাই তাই জানে আপনি আমায় ঘৃণা করেন। ও তাই? তাহলে তো এর একটা সমাধান করতে হবে। মানে? এই যে সবাই জানে আপনাকে আমি ঘৃণা করি, এটা তো একটা সমাধান করতে হবে। কিভাবে? সেটা আপনাকে ভাবতে হবে না, যা করার আমি করব। এখন আপনি গাড়ি থেকে নামুন। আমি গাড়ি থেকে নামবো মানে? আরে পেতনি, বাড়ির সামনে চলে এসেছি, আপনি নামুন তো। আর আপনি এখন সকালে কোথায় যাবেন একা? সেটা আপনাকে চিন্তা করতে হবে না, আপনি নামুন। তরি গাড়ি থেকে নামার পর আমি গাড়ি নিয়ে চলে গেলাম। পিছন ফিরে তাকিয়ে দেখলাম তরি মন মরা মুখ করে বাসার সামনে দাঁড়িয়ে গাড়ির দিকে তাকিয়ে আছে। আমি সরাসরি গাড়ি নিয়ে নাইমের বাসার সামনে চলে গেলাম। গিয়ে ফোন দিয়ে ওকে রাস্তায় এসে গাড়িতে বসিয়ে চলে গেলাম আমার মামার দোকানে। এই মামা আমার সাথে তরি বিয়ে দিয়েছে। গিয়ে দেখি মামা বসে আছে। আমি আর নাইম গিয়ে পাশে বসলাম। মামা, অনেক বড় ঝামেলার মতো পড়ে গেছি। রাখো তোমার ঝামেলা, তুমি বউ নিয়ে কি শুরু করেছো আগে তাই বলো। কই কিছু না তো। আমি সব খবর রাখি বুঝলে, সব কথা কিন্তু আমার কানে এসেছে। কি কথা শুনেছেন আপনি? তুমি যে বউ নিয়ে ঝামেলা শুরু করেছো, বউ কালো, বিয়ে মানো না, বউয়ের অধিকার দেবে না, এগুলো কিন্তু সব আমার কানে এসেছে। আরে ভাগনা, হেসো না বুঝলে, মেয়েটা অনেক ভালো, দেখবে তোমার জীবন অনেক সুখের হবে ওর সাথে। সব জায়গায় তো আর গায়ের রং দিয়ে চলে না। মামা, ওগুলো তো সব আগের কথা। আগের কথা মানে? এখনকার কথা কি? আমি তো তোরকে বউ হিসেবে মেনে নিয়েছি। তাহলে তো হলোই, আর ঝামেলা থাকলো কিসে? ঝামেলা তো অন্য জায়গায়। কি ঝামেলা খুলে বলো তো। তোরকে বউ করে আনার পর তো আমি অনেক ঝামেলা করেছিলাম। কালো বউ, মানি না, এ বউকে তাড়িয়ে দেব, আমার জোর করে বিয়ে দিয়েছে, এসব অনেক ঝামেলা করেছিলাম। পরে তো এলাকায় এই কথা ছড়িয়ে গিয়েছে আমি তোরিকে নাকি ঘৃণা করি। কিন্তু এখন তো তোরিকে আমি অনেক ভালোবাসি। এখন কিভাবে মানুষকে বোঝাবো তোরিকে আমি ঘৃণা নয়, আরো অনেক পছন্দ করি। তোরই কথা বের হলেই মানুষ দেখে বলে এর স্বামীটিকে ঘৃণা করে। এই বাজে কথা থেকে তোরিকে বাঁচার কি উপায় আছে বলুন মামা? এখন বোঝো তুমি, আগে এত ঝামেলা করার কি দরকার ছিল তোমার? তখন কি আর জানতাম নাকি তোরকে পছন্দ করে ফেলবো? কিছু একটা বুদ্ধি দেন মামা। আচ্ছা ভেবে দেখি। তারপর মামা, আমি ও নাই অনেকক্ষণ ধরে আলোচনা করে একটা বুদ্ধি বের করলাম। মামা আমাদের বলে দিল কি কি করতে হবে। আমি রাজি হলাম মামার কথা মতো সবকিছু করতে। নাইমা বলল একটাই সঠিক বুদ্ধি। মামা আমার আম্মুকে ফোন করে বলল এখনই মামাদের বাসায় পুরো পরিবার সহ যেতে। এমনভাবে গুছিয়ে বলল যে আমাদের বাসার সবাই মামাদের বাসায় যেতে বাধ্য। আম্মু আমায় ফোন করে বলল তোর মামা এখনই সবাইকে নিয়ে তোর মামার বাড়ি যেতে বলছে। আমি আম্মুকে বললাম মামা যখন বলেছে তোমরা তাহলে তাড়াতাড়ি চলে যাও, আর বাসার চাবি পাশের বাসায় রেখে যাও। আমার কথার পর আম্মু বলল এখনই তারা যাবে। আমাদের বাসার সবাই মামার বাসার উদ্দেশ্যে রওনা হলো। এদিকে আমি, মামা ও নাইম বাজারের উদ্দেশ্যে চলে গেলাম। মার্কেটে গিয়ে প্রথমে একটা নীল শাড়ি কিনল মামা তরির জন্য, সাথে 50 থেকে 60 জন লোকের জন্য কাচ্চি বিরিয়ানি রান্নার সব পণ্য সামগ্রী কিনে নিল। বাবুর্চি ফোন করে আমাদের বাসায় আসতে বলে দুপুরে আমি আর নাইম চলে গেলাম ফুলের দোকানে। ওখানে গিয়ে তাদের সাথে কথা হলো। একটা রুম
সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিতে হবে। তাদের সাথে কথা পাকা করে তাদের দুজন কর্মী সাথে ফুল এবং কাচ্চি বিরিয়ানি সব পণ্য সামগ্রী নিয়ে আমি আর মামা বাসায় চলে এলাম। এসে দেখি আমাদের বাসায় সবাই মামাদের বাসায় চলে গিয়েছে। তখন দুপুর 2টো বাজে। আর নাইম গিয়ে ইলেকট্রনিক ডেকোরেটরে গিয়ে তাদের কয়েকজন কর্মী নিয়ে আসলো পুরো বাড়ি ঝাড়বাতি মরিচ বাতিতে সাজাতে। বেলা 3টায় বাবুর্চিকে রান্নার সবকিছু গুছিয়ে মামা তরিচন রান্না নীল শাড়ি নিয়ে চলে গেল তাদের বাসায়। এদিকে বাবুর্চি রান্না শুরু করলো কাচ্চি বিরিয়ানি। ফুলের দোকানে লোক আমার রুম ফুল দিয়ে সাজাতে লাগলো, আর ইলেকট্রনিক কর্মী পুরো বাড়ি নীল কালারের লাইট দিয়ে সাজাতে লাগলো। আমি কি আশেপাশে বাসার মুরব্বি ও ছোট বাচ্চাদের রাতে আমাদের বাসায় খাওয়ার দাওয়াত দিয়ে আসলাম। সন্ধ্যা 7টা বাজে। বিরিয়ানি রান্না শেষ, বাড়ি সাজানো শেষ, সাথে রুম সাজানো শেষ। মামাকে ফোন করে বললাম সব কিছু কাজ হয়ে গেছে। মামা বলল 1 ঘন্টার মধ্যে সবাইকে নিয়ে আমি আসছি। রাত 8টার একটু আগে আমার মা বাবা, ভাই বোন, সাথে তরিও মামার পরিবারের সবাই এলেন। বাড়ির মেন সুইচ অফ রাখা, পুরো বাড়ি অন্ধকার করা। আম্মু পাশের গেটের সামনে দাঁড়িয়ে আমায় ডাকতে লাগলো। অন্ধকারের মধ্যে আমি তাদের সামনে গিয়ে দাঁড়ালাম। এই শুভ, বাড়ি এত অন্ধকার কেন? লাইট জ্বালাস নাই? একটু সমস্যা হয়েছে, তাই ঠিক করা হচ্ছে। কে ঠিক করছে? নাইম। নাইম আবার বিদ্যুতের কাজ করতে পারে নাকি? আগে ভিতরে চলো বাসার, তারপর সবকিছু দেখতে পারবে। অন্ধকারের মধ্যে সবাই আস্তে আস্তে বাসার মধ্যে চলে গেল। বাসার মধ্যে গিয়ে বাড়ির সামনাসামনি যেতেই সবাইকে দাঁড়াতে বললাম। তারপর নাইমকে ফোন করে বললাম মেন সুইচ অন করে দিতে। সাথে সাথেই নাইম মেন সুইচ অন করে দিল। একসাথে পুরো বাড়ির ঝাড়বাতি মরিচ বাতিতে নীল হয়ে গেল। চারিদিকে শুধু নীল রঙের ছড়াছড়ি মনে হচ্ছে। সবাই তো চমকে উঠে হাঁ করে আছে। দুটি অবাক হয়ে আমার কাছে এসে বলল, বাড়ি এত সুন্দর করে সাজিয়েছেন কেন শুভ ভাইয়া? আপনার বুঝি আজ বিয়ে? বিয়ে তো করবে নাকি আমাকে বিয়ে? আমার বইয়ে গিয়েছে বুড়োকে বিয়ে করতে। আমি বুঝি বুড়ো, তাই না? আজ রাতে দেখবো আমি কেমন বুড়ো। মানে আমি কিন্তু তেমন কিছু বলিনি, ক্ষমা চাই। ভয় পেলেন? বলবো কেন? তাই ভাইয়া, সাজানো বাড়ির লাইটের রঙের সাথে আমার শাড়ির রং মিলে গিয়েছে তো, দুইটাই নীল। মিলবেই তো, বাড়িটা আমার, বউটা আমার। তাই চমক আরো আছে, বুঝলেন? কি চমক আরো? অপেক্ষা করুন, উত্তর পেয়ে যাবেন। কেমন? বাড়ি হঠাৎ করে সাজানো দেখে সবাই অবাক হয়ে যায়। আম্মু বারবার জিজ্ঞাসা করছে এমন সাজানোর কারণ কি। আমি শুধু বলছি অপেক্ষা করো, সবকিছু বলবো। ছোট বোন মায়া খুশিতে নাচতে শুরু করলো। সবাই এক এক করে বাসার মধ্যে গেল। আশেপাশে যাদের দাওয়াত দিয়েছিলাম তারা আসতে শুরু করলো। রাত 9টা বাজে। আশেপাশের বাসার আত্মীয় স্বজনরা আমাদের বাসার ও মামাদের বাসার পরিবারের সবাই মিলে 50 থেকে 45 জন মানুষ হলো বাসার মধ্যে। আম্মুকে রেখে রান্নাঘরে নিয়ে বিরিয়ানির পাত্র দেখিয়ে বললাম সবাইকে খেতে দিতে। আম্মু, নীলা, ভাবি, মায়া তো বারবার বলছে হঠাৎ এমন আয়োজন করার কারণ কি। আমি শুধু অপেক্ষা করতে বলছি। রাত 10টা বাজে। সবার খাওয়া দাওয়া শেষ। আত্মীয় স্বজনদের যাওয়ার সময় হয়ে গেছে। আম্মু এসে বলল, এই শুভ, এবার তো বল এগুলো করার কারণ কি? আর একটু অপেক্ষা করো। আরে সবাই তো বাসায় চলে যেতে চাচ্ছে। আচ্ছা তাহলে 1 মিনিট, সবকিছু বলছি। আমি তরির দিকে 1 পা 2 পা করে এগিয়ে যাচ্ছি। কেমন যেন একটু লজ্জা লাগছে, আবার নার্ভাসও লাগছে। এত মানুষের সামনে কিভাবে তরিকে কথাটা বলবো সেটা বুঝতে পারছি না, কিন্তু না বলে তো কোনো উপায়ও নেই আমার। এখন যদি কথাটা বলতে লজ্জিত হয় তাই কিছু করার নেই, কারণ তরিকে বিয়ের পর সবার সামনে যতটা লজ্জা দিয়েছে যে এখন সবার সামনে তার সম্মান ফেরাতে হলে নিজের লজ্জা কাটিয়ে সাথে নিজেকে ছোট করে হলেও তাকে কথাটা সবার সামনে বলে তার সম্মানটা বাড়াতে হবে। তাই বেশি দেরি না করে
তরির হাত ধরে নিয়ে রুমের পাশে দাঁড় করালাম। সবাই আমাদের দিকে এক নজরে তাকিয়ে আছে। তরিও বিষয়টি বোঝার জন্য আমার চোখের দিকে তাকিয়ে আছে। আমি লজ্জাশরম রেখে তরির সামনে একটু হাঁটু করে বসে তার হাতের দিকে একটা বড় লাল গোলাপ ফুল এগিয়ে দিয়ে তার চোখের দিকে তাকিয়ে বললাম, কিছুদিন আগেও ভাবতাম তুমি আমার যোগ্য না, কিন্তু আজ মনে হচ্ছে আমি তোমার যোগ্য না। যাই হোক, আমি বেশি কথা ঘুরিয়ে বলতে পারি না, আমি তোমায় অনেক ভালোবাসি। তুমি কি আমায় একটু ভালোবাসা দেবে? সে মধ্যে সবাই তো হা হা করে হেসে উঠল। বাবাকে দেখলাম দূরে দাঁড়িয়ে মুচকে মুচকে হাসছে, আর আম্মু, মামি, নীলা, ভাবি এটা যেন হেসে পাগল হয়ে যাচ্ছে। সবার হাসি দেখে আমার খুবই লজ্জা লাগছে, কিন্তু তরি যে আমার হাত থেকে ফুলটা নেবে তার কোনো নামই নেই। উল্টো হাঁ করে অবাক চোখে তাকিয়ে আছে আমার দিকে। কি হলো তরি, ফুলটা নাও। হ্যাঁ, তুমি তোমাকে লজ্জায় ফেলে দিলে। কি শুভ ভাইয়া? নীলা ভাবি পাশ থেকে বলল, আরে আমার দেবরের মিষ্টি বউ ভালোবাসি বলে ফুলটা দেবর হাতে থেকে নাও গো তাড়াতাড়ি, না হলে কিন্তু আমি ভালোবাসি বলে নিয়ে নেব বলে দিলাম। আমার কিন্তু খুব হিংসে হচ্ছে তোমাদের ওপর। মায়া বলল, তরি ভাবি তুমি আগেই ফুল নিবে না কিন্তু। কি বলিস মায়া? শুভ আর কতক্ষণ এভাবে তোর সামনে ফুল ধরে হাঁটু গেড়ে বসে থাকবে? আমি এক্ষুনি মোবাইল নিয়ে আসছি, তারপর ভিডিও করব, তারপর ফুল নেবে। মায়া গিয়ে আবুর মোবাইল এনে ভিডিও করতে শুরু করলো। আমি মনে মনে বলি, ইজ্জত আজকে আমার শেষ। তরি ভাবি এখন কি বলতে চাও বলো ভাইয়াকে। তরি তো কিছু বলা দূরের কথা, এমন কাজ করলো পুরো লজ্জা করে ভেসে গেলাম সবার সামনে। তরি আমার হাত থেকে ফুল না নিয়ে সরাসরি সে হাঁটু কেড়ে বসে আমার গলা জড়িয়ে ধরে বলতে শুরু করলো, আমি আপনাকে অনেক ভালোবাসি, অনেক অনেক বেশি ভালোবাসি। সবাই তো হেসে পাগল হয়ে যাচ্ছে, আমি আর কি করব, সবার সাথে মিল রেখে হেসে যাচ্ছি। এমন সময় মায়া আমাকে বলল, ভাইয়া তুমি ভাবিকে কোলে নাও। আমি পারবো না। কেন পারবে না? অনেক সুন্দর লাগবে তাহলে। তরি অনেক মোটা, আমি পারবো না। তরি আমার কানের কাছে মুখ এনে বলল, আমি কিন্তু মোটে মোটা না, আপনার শক্তি কম, তাই পারবেন না, তাই বলেন। আমি এই কথা শুনে বললাম, আচ্ছা তাহলে দেখুন। বলে দাঁড়িয়ে গিয়ে এক টানে তরিকে কোলে তুলে নিলাম। মায়া তো খুশিতে চিৎকার করতে লাগলো। মায়াকে বললাম আমার পকেট থেকে চাবি নিয়ে আমার রুমটা খুলতে। মায়া চাবি নিয়ে রুম খুলতে সবাই আরো অবাক হয়ে গেল। কি গো দেবরজি, এ দেখি বাসর ঘর সাজিয়ে রাখছো। তরিকে তখন আমি কোলে নিয়ে আছি। তরি আমার গলা জড়িয়ে ধরে আছে। আমি নীলা ভাবির কোনো উত্তর না দিয়ে মুচকে মুচকে হাসি দিয়েছি। তরি আমার কানের কাছে মুখ এগিয়ে নিয়ে এসে বলল, আপনি তো আমায় লজ্জায় ফেলে দিলেন সবার সামনে। তোমার থেকে আমি আরো বেশি লজ্জা পেয়েছি বুঝলে। কি দরকার ছিল এগুলো করার? কেন, সবাইকে দেখাতে হবে না? আমি আমার বউকে ঘৃণা নয়, আরো অনেক বেশি ভালোবাসি। তাই বলে কতবার বাসর করবেন? প্রথম বিয়েতে বাসর সাজানো হয়েছে, কিন্তু বাসর হয়নি। পরে যেদিন বাসর হলো, বাসর ঘর সাজানো ছিল না, তাই আজ বাসর ঘর সাজানো আছে, সাথে বাসরও হবে। ইস, শখ কত! অনেক সজ্ঞ আমার পেট নিপো। এই তোমরা কি বলছো? একটু জোরে জোরে বলো তো, আমিও শুনি। সব কথা তো আর জোরে বলা যায় না, এটা শুধু বউয়ের কানে কানে বলতে হয়। ও তাই বুঝি, বুঝলাম। এক কাজ করো, তোমার ভাইয়ের কানে কানে গিয়ে একটু রোমান্টিক হতে বলো তোমার ভাইকে, যেন তোমার ভাই আমাকেও একদিন কোলে নেয়। ওকে, আমার অনেক শখ কোলে ওঠার। রোমান্টিক বর পেতে হলে শুভকে বিয়ে করতে হবে, বুঝলেন ভাবি?
তার কিভাবে সম্ভব বলো? তুমি কি আর আমার বউ করবে এখন? সেটা আর সম্ভব নয় গো ভাবি। আমার এখন এই পেতনি বউ আছে। এই ভাইয়া, আমি বুঝি পেতনি? হ্যাঁ, তুমি তো পেতনি। আমি পেতনি বলে কিন্তু কামড় দিব। আচ্ছা, এখন না, আগে রুমে যাই, তারপর রুম থেকে সবাই বের হয়ে যাক, তারপর ইচ্ছে মতো কামড় দিও। তারপর তরিকে কোলে নিয়ে রুমের মধ্যে চলে গেলাম, খাটের মাঝে বসিয়ে দিলাম। এক এক করে সবাই যার যার রুমে চলে গেল। রাত তখন প্রায় 12টা। রুমের মধ্যে চেয়ার নিয়ে আমি বসে আছি। তরি খাটের মাঝে নীল শাড়ি পরে বসে আছে, আর নীলা ভাবি তরির কানে কানে কি যেন বলছে, আর সেগুলো শুনে তরি হাসতে হাসতে কোলে পড়ে যাচ্ছে। তাদের হাসি দেখে আমিও কোলে পড়ে যাচ্ছি। 15 থেকে 20 মিনিট ধরে কি কি যেন তরির কানে কানে বলে গেল নীলা ভাবি। আমার সামনে এসে দাঁড়ালো। এই, এখন চকচকা 2000 টাকার নোট দাও তো। কেন ভাবি? এতক্ষণ ধরে তোমার বউকে প্রশিক্ষণ দিলাম, তার ফি দেবে না? কি কি প্রশিক্ষণ দিলেন? সেটা তোমাকে বলা যাবে না, তোমার বউ জানলে হবে। আমি ভাবির কথা শুনে হাসি দিচ্ছি। হাসো কেন? তোমার বউকে বিড়াল মারা শিখিয়ে দিলাম, তার ফি দেবে না? হায় রে ভাবি, বিড়াল তো আগে মারা হয়ে গিয়েছে। ও মোর খোদা, তোমার কত বড় শয়তান! এতক্ষণ ধরে বললাম, আর শয়তানগুলো মজা নিয়ে হেসেই যাচ্ছিল। ঢং দেখে আর বাঁচি না, বিড়াল টিড়াল আগেই মেরে এখন আবার বাসর করছে। একবার মারছি তাতে কি, আরো মারবো। তাহলে আমার আর 2000 টাকার নোট পাওয়া বুঝি হলো না? সেটা আর হলো না, কিন্তু আগামী শুক্রবারে তরি আপনাকে ঘুরতে নিয়ে যাব, সাথে যা যা খেতে চাইবেন সবকিছু পাবে। ও মা, তাই? আমি রাজি। নীলা ভাবির খুশি হয়ে রুম থেকে চলে গেল। আমি দরজা বন্ধ করে খাটের উপর শুয়ে পড়লাম। প্রায় 10 মিনিট হয়ে গিয়েছে, তরি ওইভাবে খাটের উপরে বসে আছে। এই যে তরি ম্যাডাম, এত লজ্জা পাচ্ছেন কেন? আসুন, বুকের উপর আসুন। আমার বুঝি লজ্জা লাগে না? সবকিছু হয়েছে, তাও আমি লজ্জা কাটেনি বলেই তরিকে ধরে বুকের মধ্যে জড়িয়ে নিলাম, সাথে কপালে চুমু দিতে থাকলাম। আমি একটা দিই। তুমি দেবে? সত্যি নাকি? তাহলে তাড়াতাড়ি দাও। তরি সরাসরি আমার নাকে একটা কামড় দিল। উফ, ব্যথা পেলাম তো। কি দিলে এটা? কেন কামড়? ও মোর খোদা, তুমি কামড় দিতে চাইছিলে নাকি? কেন, আপনি কি ভেবেছিলেন? আমি তো ভাবছি পাপ্পি হয়তো। আমি পাপ্পি দিতে পারি না, লজ্জা করে। এই, তাহলে চলুন ঘুমিয়ে পড়ি। সারাদিন অনেক কাজ করেছি, এখন খুবই ক্লান্ত আছি। হ্যাঁ, তাই চলুন ঘুমাবো। এই না, আগে পাপ্পি দেন বলছি। আমি পারবো না। দেন না ভাইয়া। আমি পারবো না, তুমি দাও। আমিও পারবো না গো ভাইয়া। আচ্ছা, আমি দিচ্ছি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? এখন থেকে ভুলেও আর শুভ ভাইয়া বলতে পারবেন না, ওকে? সব সময় স্বামী বলবেন। এক বাসরাতে বলেছিলেন শুভ ভাইয়া বলতে, আর আরেকটা বাসরাতে বললেন ভাইয়া রেখে স্বামী বলতে। আচ্ছা, তাই বলবো এখন থেকে। এখন পাপ্পি না? এই আমার পেট নিব, পাপ্পি দিলে, কিন্তু 1 ঘন্টার মধ্যে আর ছাড়াছাড়ি নেই। আচ্ছা গো স্বামী, আমি রাজি। তুমি পারলে আমি 2 ঘন্টাও পাপ্পি খেতে রাজি। এখন তো দাও। আমি তোর মুখ চেপে ধরে ঠোঁট মিল করে দিলাম। এইভাবে সুন্দরভাবে আমার তোর সংসার চলতে লাগলো। তোরই এখন অনেক সংসার হয়ে গিয়েছে, কিন্তু আমার আর তোর সেই মজার দুষ্টুমিগুলো এখনো প্রতিদিন হয়।
একদিন বিকেলে আছরে নামাজ শেষ করে বাসায় এসে খাটের উপরে শুয়ে আছি। তরি নিচে বসে নামাজ শেষে মোনাজাত করছে। আমার দিকে চোখ কাত করে তাকালো। আমি চোখ দিয়ে ইশারা করে বললাম, কি? সে মাথা নেড়ে বলল, কিছু না। শুনলাম মোনাজাতের মধ্যে তরি বলছে, এই আল্লাহ, তুমি আমার স্বামীর সম্পদ অনেক অনেক বৃদ্ধি করে দাও। আমি মনে মনে চিন্তা করি, পাতলি মেয়ে বলে কি এটা? আমি আবার জোরে জোরে বললাম, হি আল্লাহ, আমার স্ত্রী আমার সম্পদ। তোরে আমার দিকে কপাল ও চোখ কুচকে তাকালো। এই আল্লাহ। হাই বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।